প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ। একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। অপরাধ অপরাধী, তবু কিছু অপরাধ এলাকার গণ্ডি ছাড়িয়ে খবর হয়ে ওঠে সারা দেশের আন্তর্জাতিক গণমাধ্যমের। হতাশা, ক্ষোভে পথে নেমে আসে বিবেকবান মানুষ, নাড়িয়ে দেয় প্রশ্নের মুখে থাকা সমাজ ব্যবস্থার ভিত। তেমনই এক ঘটনা ঘটে গেছে খোদ রাজধানীর পল্লবী এলাকায়। ফুলের মতো শিশুকে ধর্ষণের পর টুকরো টুকরো করা হয় দানবের মতো। কি ঘটেছিল নিষ্পাপ রামিসার সঙ্গে? কারা কিভাবে সাক্ষী হলেন নৃশংস ঘটনার? 19 মে ছিল মঙ্গলবার। পল্লবীর বি ব্লকের 7 নম্বর এভিনিউর সকালটাও শুরু হয়েছিল অন্য দিনের মতো, কিন্তু দুপুর হওয়ার আগেই যেন আকাশ ভেঙে পড়ল 37 নম্বর বাড়ির 3য় তলায়। স্থানীয়রা এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন যা মনে পড়লে অস্থির হয়ে ওঠে মন। যেমন শেখ আবু ওসামা, রামিসাদের বাড়ির ঠিক পেছনের ভবনের বাসিন্দা তিনি। অনেক 10টার পরে প্লাস, তখন আমরা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন এই জানলা দিয়ে দেখতে পারি যে ওখান থেকে একজন পা ঝুলিয়ে নামতেছে। এই যে সানসেট থেকে গেছে ওইদিকে যাওয়ার পরে আবার আমার দিকে আমার বেডরুমের পর একটা সানসেট আছে। ওই সানসেট থেকে আমার সানসেটে এসে আবার ওই সানসেটে যখন আমি গেছি ওখানে দৌড়ে, আমার বেডরুমে তো মোবাইল, আমার মানি ব্যাগ সব রাখা, আপনারা দেখলেনি। আমি তো মনে করছি আমার ওগুলো নিতে আসছে চুরি হবে। আমি দৌড়ে গেছি। আমি দেখি ছোট ওই জাস্ট আমার দিকে তাকায়, মানে বুঝতে পারছে যে এখন একটা মানুষ একটা বুঝে ফেলছে। ও জাস্ট করে দিয়ে লাফ দিয়ে ওর এখানে একটু রক্ত লেগে চলে সাইডগুলোতে হালকা হালকা। পপুলার মডেল হাই স্কুল, এই স্কুলের ক্লাস 2 এর সেরা গোলাপ ছিল রামিসা। স্কুল আর বাড়ির দূরত্ব খুব অল্প। সেদিন প্রথম ক্লাস শুরুর ঠিক আগ মুহূর্তে খবর আসে পাওয়া যাচ্ছে না রামিসাকে। বাচ্চাটি বলল যে ও নাকি হারিয়ে গিয়েছে, ও মা নাকি ওকে খুঁজছে। তো আমি যখন এটা শুনলাম যে সচরাচর এটা তো হওয়ার কথা না, কারণ ও যে বাসায় থাকে এটা সিকিউর বা আশেপাশটা সিকিউর, তো এখানে তো হারিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তো যাই হোক, তো আমার মনে একটু সন্দেহ হলো। তো পরে আমি নিচে যে প্রিন্সিপাল স্যারকে জানালাম যে স্যার এরকম তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু যদি খুঁজে দেখতেন। তো পরবর্তীতে আর কি স্যার একজন টিচারকে ওর বাসায় পাঠায় জানার জন্য যে আসলে ঘটনা কি। নির্মমভাবে খুন হওয়ার আগের দিনও যথাসময় স্কুলে এসেছিল ক্লাসের ফার্স্ট গার্ল রামিসা আক্তার। নতুন কিছু জানার বিষয়ে তার ছিল অসীম আগ্রহ। অনেক চঞ্চল টাইপের ছিল, মানে যখনই দেখা হতো মিস এটা পড়ান, আজকে ওইটা পড়ান, মিস এটা পড়া ছিল, সব কিছু দিক থেকে ভালো ছিল মেয়েটা। মানে একটু ভালো নাকি অনেক কি বল, ওকে দেখলে খুব মায়া হতো। পেশায় উবার চালক মোহাম্মদ মনির হোসেন এবং তার স্ত্রী সানিয়া থাকেন 37 নম্বর বাড়ির 4র্থ তলায়। অন্য দিনের মতো তিনিও সকালের কাজ করছিলেন। 3য় তলা থেকে চিৎকার ও দরজা পেটানোর শব্দ শুনে নিচে নামেন সানিয়া। দেখি রামিসার আম্মু আর বোন গেট যখন ধাক্কাইতেছিল, আমি জিজ্ঞেস করলাম যে আন্টি কী হয়েছে। পরে প্রথমে সে বলে নাই যে তার মেয়ে একটা মান সম্মান আছে না। পরে দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করছি তখন বলছে আমার রামিসারে পাই না। পরে তখন আমি আবার বললাম কি কোথায় গেছে দেখছেন। পরে খোঁজাখুঁজি করলাম, দেখতে আসি না, একটা জুতা এখানে, আর পাকঘর থেকে আমি ওর একটা চিৎকার শুনছি। আর কে চিৎকার দিছে সেটা আর বলতে পারে না। পরে যখন ওরা ধাক্কাধাক্কি করে আমিও তখন ধাক্কাধাক্কি করছি যে খুলেন তাগোর সাথে। পরে খুলে না। শিশু রামিসার জুতো পাশের ফ্ল্যাটের দরজার সামনে, কিন্তু ওই ফ্ল্যাটের ভেতর থেকে খোলা হচ্ছে না দরজা। স্ত্রীর কাছে এমন খবর শুনে বসে থাকতে পারেননি মনির। তখন আপনার কি মনে হয়েছিল যে কি হইতে পারে? তারা বিলাই পারে, তা আমি ভাবছিলাম যে মনে হয় বিলাই গেছে তাদের রুমে। এই জুতাটা এখানে পড়েছিল। কোথায় ছিল একটু দেখেন তো। এই ঠিক এখানটাতে পড়েছিল। আচ্ছা, তারপর আমি তাৎক্ষণিকভাবে নিচে যাই ম্যানেজারের কাছে, যে চাবি না দেখি যে এখানে যে একটা লক থাকে, চাবি দিয়ে যে লকটা খুলে যে আসলে ভিতরে কেউ আছে না দেখা যায়। তারপরে নিচে গিয়ে দেখি যে ম্যানেজার নাই। তা আমি আবার উপরে আসি। ম্যানেজার দেশে গেছিল 2 দিন আগেই। খবর পেয়ে মোহাম্মদ জাকিরুল ইসলাম রাজুও অসুস্থ শরীর নিয়ে ছুটে যান বাড়িটির 3য় তলায়। ঢুকতে দেরি হয়, দরজার উপরের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ধারণ করেন ভিতরের দৃশ্য। ভিডিওতে আছে সে খালি বারবার টয়লেটে যাইতেছে, টয়লেটের দরজা খুলতেছে,
এবং ওই পাশের রুমটা এই লক করতেছে, ঠিক আছে, ওই পাশের রুমটা ধাক্কাধাক্কি করতেছে এবং পানির কল ছাড়া। বাসায় প্রাণের টুকরো হারানোর খবর পৌঁছে অফিসের পথে থাকা রামিসার বাবার কাছে। বনানীর বদলে ইউটার্ন নিয়ে দ্রুত ফেরেন পল্লবী। তাদের আকুতি মিনতি কানে যায় না পাষাণের, কিছুতেই খোলে না পাশের ফ্ল্যাটের দরজা। রিকোয়েস্ট করি আমি, ঠিক আছে, যে আপা গেটটা খুলেন, তোর পায়ে ধরি গেটটা খোল। ও গেট খুলে নেয়। এক পর্যায়ে তালা ভাঙার পর তৈরি হওয়া ফুটো দিয়ে যা দেখা যায় তাতে বাড়ে উদ্বেগের পারদ। সিদ্ধান্ত নেন ঢুকবেন দরজা ভেঙে। এর মধ্যে খবর দেয়া হয় জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ। পাড়া প্রতিবেশীদের নিয়ে ফ্ল্যাটে যে দৃশ্য দেখেন তাতে আর নিজেকে ঠিক রাখতে পারেননি রামিসার বাবা। তো রক্ত দেখছি, তাহলে কিছু একটা হয়েছে। এখন এই পাশের রুমটা আমি ভিতর থেকে দেখছি যে যেহেতু এই পাশের রুমেটা ওই বারবার আওয়াজ করছে, তার পাশে মানে এই পাশে কিছু আছে। আর যেই দুইটা রুম ছিল সেই দুই রুমে তাকায়ও নেই এবং সেই দুই রুম লক তালা মারা ছিল। তার মানে ওই রুমেই কিছু আছে, কিন্তু ওই রুমটা ভিতর থেকে লক মারা। তো আমি রামেশের আব্বুরে বলি কি, চাচা এটা ভাঙ্গেন। উনি হাতুড়িটা বাড়ি দিয়েছে, পরে ভাঙ্গে গেছে। তো এই অবস্থায় দরজার সামনেই খাটটা, ঘরটা অগোছলা অবস্থায়, মানে আমরা কোনো বডির চিহ্ন পাই না, যার জন্য আমি বলি কি, চাচা খাটটা একটু ধাক্কা দেন তো, আমার পায়ের সমস্যা, ধাক্কা দেন। উনি ধাক্কা দেয়, পরে বডির পাটা দেখা যায়। তো উনি পাটা টান দিছে, মাথা নাই, উনি ওই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে আপনার ওই যে মাথা ছিল বাথরুমে, একটা প্লাস্টিকের বালতি ছিল, রঙের বালতি, ওই বালতির মধ্যে শাক দিয়ে ঢাকা ছিল। একটা মুরগি যদি জবা দেন তারও রক্ত থাকে অনেক। আর আমরা ভিতরে ঢুকে সামান্য রক্ত পাইছি, মানে পুরো রক্ত ওই টুকির মাঝখানে সব রক্ত দিয়ে ফেলাইছে। বডির সাথে কোনো রক্ত নেই, আপনার যে মাথাটা তার সাথেও তেমন একটা রক্ত নেই। অল্প সময়ের মধ্যেই আসে পল্লবী থানার টহল টিম, আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিআইডি আলামত সংগ্রহ করে, আর পুলিশ ফ্ল্যাট থেকে জনতার হাতে ধরা পড়া স্বপ্না খাতুনকে নিরাপদ হেফাজতে নেয়। পুলিশ আসছিল, পাকঘরে ছিল, স্বপ্নারে পাকঘরে রাখছিল। তখন আমি মানে লাশ দেখি নাই ভয়ে, কিন্তু ভিতর দিয়ে উকি মেরে পাকঘরে দেখছি তারে এমনভাবে দাঁড়াইয়াছে যে কিছুই ঘটে নাই, কিছুই হয় নাই, এমনভাবে শান্তভাবে দাঁড়াইয়াছিল। মানে আমাদের কান্না করতে করতে অবস্থা খারাপ, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে নাই। রামিসার খণ্ডিত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। মানে আমি 13 বছর বয়স থেকে এই কাজে জড়িত। তো আমি অনেক মার্ডার কেস করছি, মনে করেন টুকরা বডিও করছি, 13-14 টুকরাও বডি পাইছি আমি। কিন্তু এটা এমন একটা মর্মান্তিক ঘটনা, আমারও ছোট বাচ্চা আছে। মানে আমি পোস্টমর্টম করতে গিয়ে মনে করেন আমার হাত এইভাবে করে কাঁপছে। এদিকে প্রতিবেশীরা ছোটেন সোহেল রানার খোঁজে। ঘরের গ্রিল কেটে ড্রেন হিসেবে পরিচিত পেছনের সরু গলি দিয়ে পালিয়েছে সোহেল। মেলেনি সিসিটিভি ক্যামেরার ফুটেজও। গাড়ির কাজে আমরা তো এদিকে ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য খেয়াল করি নাই। এর মধ্যে কি এই গলিটা কি হয়? এই গলিটা কি কেন? এই গলিটা ওই যে ড্রেন, তো সচরাচর পোলাপান যাওয়া আসা করে, দেখলেও সন্দেহ হইতো না, কারণ ওই কে যাইতেছে কে আসতেছে এটা তো আর বলা যায় না। তারপর যদি লগে কেউ যদি এসে বলতো যে এটা অমুক ধরো, তারপরে আমরা বুঝতাম। এটা আগে বুঝতাম না। পালিয়ে যেতে দেখেও সোহেল রানাকে ধাওয়া না করার মনোবেদনা এখনো কষ্ট দেয় শেখ আবু ওসামাকে। এটা নর্মাল আমাদের কাছে, এগুলো চোর, হিরুঞ্চি, নেশা, এগুলো এখানে 24 ঘন্টা ঘটে। সো এই জন্যই আমিও তার পিছে যাওয়া হয় না। কিন্তু পরে আমি নিজেকে খুব ছোট মনে হয়েছে যে ওই কাজটা করে আমার সামনে দিয়ে চলে গেল একটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, যে আমি যেতে পারলাম না। এই রামিসা আমাদের বাসায় খেলতে আসতো, আমার ভাগ্নির ফ্রেন্ড, একই স্কুলে পড়ে তোরা দুজনেই। আমাদের বাসায় প্রায় খেলতো, এখানে ঘুরঘুর করতো, খেলতো ওরা।
কিন্তু আমি যদি জানতাম এই কাজ করে গেছে, যে যেই হোক, আমি 100 সাথে সাথে দৌড় দিতাম। অবশ্য বেশি দীর্ঘ হয়নি অপেক্ষা। সন্ধ্যা 7টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাশে ধরা পড়েন সোহেল রানা। ওই পুলিশ এসপি ওরা সবাই ফোন দিতে আছে, এরা এখন আমি তাদের সাথে কথা বললেও বুঝতে যায় না, এই কারণে আমি আবার করছি, নিচে চলে গেছি, নিচে কয়েকবারই গেছি, ও আমার সাথে সাথে ওই পর্যন্ত গেছে। হ্যাঁ, আমার মনে সম্ভবত বুঝতে পারছে। যাই হোক, এটা আমার কিছু করার নেই, আমি ধৈর্য দিচ্ছি, এটি আল্লাহর কাছে শুকরিয়া। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। মর্মান্তিক এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে আমরা ঘুরে আসলাম। এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষীদের সাথে কথা বলে পুরো চিত্র তুলে আনার চেষ্টা করেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, আপনাকে স্বাগত জানাই। প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেল, সেটি কিভাবে সম্ভব হলো এবং ভবনটির 3য় তলায় সম্ভবত তাদের বাসা। শোবার ঘরের জানালার গ্রিল কেটে সে পালিয়েছে এবং আমরা তার যে পেছনের ভবন, যে পেছনের ভবন থেকে যে আপনার ওই শোবার ঘরের জানালা দেখা যায়, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে খুবই নিখুঁতভাবে সে একটা পার্ট কেটে সে পালিয়ে গিয়েছে। যে প্রত্যক্ষদর্শী 1 নম্বর যে সাক্ষী আবু ওসামা, তার সাথে আমরা কথা বলেছি। তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন দেখার পরেও তাকে ধরতে গেলেন না। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তিনি ভেবেছেন যে এখানে কোনো ছিনতাইকারী না, মানে একটা ছিচকে চোর, কেউ হয়তো মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে, এবং পালিয়ে যাচ্ছে এমন কেউ যে হচ্ছে আশেপাশে, মানে ওই এলাকার 2 পাশে যারা ক্যাম্প রয়েছে, ক্যাম্প থেকে এরকম মানে অপরাধ প্রবণতার কারণে অনেক ঘটনা ঘটে। এবং আবু ওসামা তিনিও একজন স্থানীয়, এবং ক্যাম্পে যারা থাকেন তারাও এখানে দীর্ঘদিন ধরে আছেন, এবং ঘুম থেকে উঠেই তারা আবার মুখ দেখতে হবে। তিনি হয়তো ইচ্ছা করেই চান নাই আসলে কে এই কাজটা করছে তার মুখোমুখি হতে, যেন পরবর্তীতে এই ঝামেলাটা আসলে না হয়। অর্থাৎ এই যে পালানোর ক্ষেত্রে সবাই ভাবছে যে যেহেতু এলাকাটা হচ্ছে আপনার একটা অপরাধ প্রবণ, মাঝে মাঝেই ছিনতাই, চুরি, ডাকাতি এই ধরনের ঘটনা ঘটে, এবং হচ্ছে আবার যারা করে তারা কোনো না কোনোভাবে পরিচিত মুখ, এবং দেখে ফেললো এক ধরনের ঝামেলা। তো এইসব কারণে আসলে এই সুযোগটা আসলে সোহেল রানা তার ব্যক্তিগত দক্ষতাকে যেমনিভাবে কাজে লাগিয়েছে, তেমনিভাবে ওই এলাকার যে অপরাধ প্রবণতা, এবং অপরাধ প্রবণতা নিয়ে এক ধরনের সাধারণ মানুষের ভেতরে এক ধরনের সহ্য করা, আবার হচ্ছে গা বাঁচিয়ে চলা, সব কিছুই আসলে আছে। কিন্তু কেউ যদি এমন একটা ঘটনা ঘটেছে, কেউ যদি অনুমান করতে পারতো, তাহলে কিন্তু আসলে সে এখান দিয়ে পালিয়ে যেতে পারতো না। এই যে সোহেল রানা পালিয়ে গেলেন, কিন্তু পালিয়ে তিনি বেশি দূর যেতে পারেননি। তাকে সেদিনই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গ্রেফতার করা হয় সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে। এত দ্রুত সময়ের মধ্যে একজন অপরাধীকে গ্রেফতার বা আটকের খবর খুব বেশি শোনা যায় না। এটি কিভাবে সম্ভব হয়েছিল? প্রত্যেকটা বাহিনী, সেটা বলেন ডিএমপি বলেন, ডিএমপি থানা পুলিশ বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, পিবিআই বলেন, প্রত্যেকে আসলে হন্যে হয়ে তাকে খুঁজছিল যে তাকে কিভাবে ধরা যায়। এই খোঁজাখুঁজির ভেতরেই এই সোহেল রানা পৌঁছে যায় হচ্ছে নারায়ণগঞ্জ, এবং সেটা হচ্ছে ফতুল্লা থানার পাশে একটা বিকাশ এজেন্টের দোকানে। এবং সেখানে তার কাছে টাকা ছিল না, সে 500 টাকা ক্যাশ আউট করার জন্য সেখানে যায়। এবং সেই ক্যাশ আউট করার জন্য সে হচ্ছে তার একজন আত্মীয়কে ফোন দেয়। কোনোভাবে ধারণা করা হচ্ছে যে কোনোভাবে ওই আত্মীয়র নম্বর এবং সোহেলার নামার নম্বরটা আইনশৃঙ্খলা বাহিনী তারা হচ্ছে ট্র্যাক করছিল, এবং তারা তখন জানতে পারেন যে এরকম একটা মানে সোহেল রানার অবস্থান এবং তার তৎপরতা সম্পর্কে তাদের কাছে খবর চলে যায়। 500 টাকা ক্যাশ আউট করার জন্য তিনি বিকাশ এজেন্টকে বলেন। বিকাশ এজেন্ট বলেন যে করা যাবে, এবং সম্ভবত তিনি নাম্বারটাও দেন। এবার এর ভেতরে বিকাশের যেই টাকাটাও ওই বিকাশ এজেন্টের ওখানে চলে আসে, এবং এর ভেতরে প্রকৃতির ডাকে সাড়া দিতে সোহেল রানা বের হয়ে যান। এবং এই যে 2-3 মিনিটের ভেতরেই ওই বিকাশ এজেন্টের সাথে থানা পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ফোন দিয়ে যোগাযোগ করেন, এবং তাকে বলেন যে আপনার যে বিকাশের যেই ক্যাশ আউট করতে এসেছেন উনি খুবই ভয়ঙ্কর একটা অপরাধ করেছেন, ওনাকে আপনারা কৌশলে আটকান। এবং এই যে মারুফ হোসেন, তিনি বুদ্ধিমত্তার সাথে নানান কৌশলে সেখানে
সময় ক্ষেপণ করেন, কাল ক্ষেপণ করেন, তাকে আটকে রাখেন। এবং তিনি এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পরামর্শ দেন যে ঢাকা থেকে বা আশপাশ থেকে আসলে তো দেরি হবে, আপনারা বরং ফতুল্লা থানার কোনো একটা টিম পাঠান। এবং ফতুল্লা থানার টিম গিয়ে তাকে সেখানে এই সোহেল রানাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সচেতন নাগরিকদের যে সহযোগিতা সেটিও এখানে কাজে লেগেছিল। ওমর, আপনার কাছে ফিরবো আবারও। তদন্তের 24 ঘন্টার মাথায় যখন পল্লবী থানায় মামলা দায়ের হয়, এজাহারে স্বপ্নার বয়ানে উঠে আসে সোহেল রানার সাথে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির কথা। রহস্যময় সেই ব্যক্তিটি আসলে কে, জানবো বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। পল্লবীর ছোট্ট রামিসা যেন সচেতন প্রতিটি মায়ের সন্তান, বাবার সন্তান, প্রতিটি অবুঝ শিশুর সহপাঠী। যার যার জায়গা থেকে সবাই আওয়াজ তুললেন, সবার যেন একই উচ্চারণ, আর নীরব থাকার সুযোগ নেই। জানতে হবে কেন ঘটল এমন নৃশংসতা। ইতিহাসে নজির সৃষ্টি করে সাজা দিতে হবে দ্রুত। ঘটনার পর চরম হতাশায় ভেঙে পড়েছিলেন রামিসার বাবা। প্রিয় সন্তান হত্যার বিচার পাওয়ার বিষয়ে শুরুতে বিশ্বাস ছিল না তার। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধরে চলে যাবে, শেষ শেষ। এটা ঘটনার পর দিন কিছুটা আত্মবিশ্বাস ফেরে তার। মামলা দায়ের করেন পল্লবী থানায়। এজাহারে তুলে ধরা হয় পুরো ঘটনা। বলছে কি তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি, চাচুর ভেতর 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে, ও আবার যাইতে নিয়েছে, দরজাটা খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি, তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে অত কি কোনো বাচ্চা দিচ্ছে। মামলার এজাহারে স্বপ্নার বয়ানে সোহেলের সঙ্গে আরেকজন ছিলেন অজ্ঞাতনামা, যিনি বেরিয়ে গেছেন আগেই। রামিসার বাবার সঙ্গে থানায় মামলা করতে গিয়েছিলেন তার চাচাতো ভাই ফেরদৌস। জানালেন অজ্ঞাতনামা আসামি করা হয় পুলিশের পরামর্শে। মানে মানুষের মুখে মুখে চলে আসছে, কারণ সবাই বলতেছে যে একটা বা দুইটা লোক এই কাজটা করতে পারে না। এখন মানুষের একটা ধারণা থাকে যে হয়তো বা আরেকজন থাকতে পারে। এখন ইনভেস্টিগেশন না করলে তো বুঝতে পারছি না আরেকজন নাকি আরো 2জন না 3জন। সো আমরা ওভাবে কোনো কথা বলি না যে আরেকজন থাকতে পারে। গ্রেফতারের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। এতে হত্যা ও ধর্ষণের অমানবিক বিবরণের পাশাপাশি তুলে ধরেন তার স্ত্রী স্বপ্নার ভূমিকা। আমার বউ আমাকে পালানোর কথা বললে আমি কোনো উপায় না পেয়ে সেলাই রেঞ্জ দিয়ে গ্রিল ভেঙে পালিয়ে যাই। তখন উত্তেজিত লোকজন দরজা ধাক্কাধাক্কি করলে আমার বউ দরজা আটকে রেখে আমাকে পালিয়ে যেতে সাহায্য করে। 21 মে বৃহস্পতিবার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। স্কুলের শিক্ষক ও সহপাঠীরা পল্লবী এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যোগ দেন এতে। বিক্ষোভকারীরা অপরাধীদের দ্রুত বিচার এবং নিরাপত্তার দাবি জানান। তার ফ্রেন্ডদেরকে চকলেট খাওয়াতে চাইছিল, মিষ্টি খাওয়াতে চাইছিল এবং তাদের সাথে খেলতে চাইছিল, কিন্তু তার আগে তাকে খুবই কষ্টে জঘন্যভাবে হত্যা করা হয়েছে। যেভাবে রামিসাকে হত্যা করেছে সেভাবেই যাতে আমরা কোনো বিচার করতে পারি। আগামী 48 ঘন্টার ভিতরে সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় অথবা আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয়, আমরা আরও কঠোর হব। সেদিন রাতে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছে পেয়ে রামিসার পরিবার কান্নায় ভেঙে পড়ে। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আশ্বাস দেন এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয়
সব কিছু উনি বহন করবেন। বিচারের দাবিতে বিক্ষোভ চলে পরের দিন শুক্রবারও। বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বার থেকে আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দেন। আমাদের দেশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছিল যে তার শিশুও তো এরকম ধর্ষণের শিকার হতে পারে, হত্যাকাণ্ডের শিকার হতে পারে। সেই প্রেক্ষিতে এই মামলা হওয়ার পরে আমরা ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম এই আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না। ভুক্তভোগীর বাড়িতে প্রধানমন্ত্রী, মামলা দায়ের, আসামির স্বীকারোক্তি, এসব নিয়ে আমরা বিস্তারিত জানবো। সহকর্মী ওমর ফারুক রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, আমরা জানতে চাই যে এই মামলার এজাহারে প্রথমে অজ্ঞাতনামা একজনকে উল্লেখ করা হয়। প্রত্যক্ষদর্শীদের সাথে আপনি কথা বলেছেন, তারা কি কোনো তৃতীয় ব্যক্তিকে দেখেছে, কিংবা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা কারোর নাম উল্লেখ করেছে কিনা বা তৃতীয় কোনো ব্যক্তির কথা বলেছে কিনা? রামিসার বাবা মামলা করতে যান রামিসার এক চাচাতো ভাইকে নিয়ে। তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই তৃতীয় ব্যক্তির নামটা কিভাবে আসলো। তিনি আমাদেরকে যেটি বলছেন যে এই ঘটনাটা দেখার পরে, ভেতরে ঢোকার পরে লোকজন এমন হতবিহ্বল হয়ে গিয়েছিল, তারা ভাবছিলেন যে আসলে দুইজনের পক্ষে আসলে এই ঘটনা সম্ভব না, হয়তো এর সাথে অন্য কেউ থাকতে পারেন, এবং অন্য কেউ যদি জড়িত থাকে তাকে ধরার জন্য একটা স্কোপ রাখার জন্য এখানে অজ্ঞাতনামা এক ব্যক্তির স্কোপটা রাখা হয়। এবং সেইটা বলা হয়েছে যে সোহেল রানার যে স্ত্রী স্বপ্না এটা বলেছেন। এখন স্বপ্না এটা আদৌ বলেছেন কিনা সেটা আমরা আসলে ক্রস চেক করতে পারিনি, যেহেতু আসলে স্বপ্নার সাথে আমাদের কথা বলার সুযোগ হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বললেন যে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক নিজের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানেও কিন্তু স্বপ্না তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে, এটা ছাড়া কিন্তু তিনিও কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ত থাকার কথা বলেননি। 1 নম্বর সাক্ষী শেখ আবু ওসামা, তাকেও কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে এখান দিয়ে তো পালানোর জায়গা কিন্তু একটাই, মেইন গেটের লোকজন দাঁড়িয়ে আছে, সেখানে সবাই অপেক্ষা করছে দরজা খোলার জন্য, এবং তারা দরজা ভেঙে ঢুকেছেন, অর্থাৎ পালিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ওই একটাই। সেখান দিয়ে তিনি কাউকে পালাতে দেখেছেন কি না, তিনি বলছেন যে সোহেল রানা পালিয়ে যাওয়ার পরে তার নজর ওই দিকেই ছিল, আসলে ঘটনা কি তিনি সেখান থেকে সোহেল রানা পালিয়ে যাওয়ার পরে এরপরে কাউকে আর পালিয়ে যেতে তিনি দেখেন নাই। এখন প্রশ্ন হচ্ছে সোহেল রানা পালিয়ে যাওয়ার আগে কি কেউ পালিয়ে গেছেন? সেইটা আসলে সেই ধরনের কেউ দেখেছেন, পালিয়ে যেতে দেখেছেন এরকম কেউ দাবি করছেন না, এবং পালিয়ে যেতে দেখেননি সেটা যেহেতু আমরা কোনো প্রমাণ নেই, সেইটা আসলে আমি বলতেও পারছি না যে আসলে পালিয়ে গিয়েছেন কি যাননি। তবে এইটা একটু অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে জাকিরুল ইসলাম রাজু নামে যেই ব্যক্তি একটু অসুস্থ ছিলেন, তিনি বাড়ির সামনে থেকে সামনে আসলেন, এবং যিনি দরজা ভেঙে ভেতরে ঢুকেছেন, এবং যিনি বলছেন যে ওই তালা ভাঙার পরে যেই একটা হোলের মতো তৈরি হচ্ছিল সেখান দিয়ে তিনি তাকিয়েছিলেন, এবং দরজার উপরে যে ভেন্টিলেটর সেখান দিয়েও তিনি ভিডিও করেছেন মোবাইল দিয়ে, সেখানেও কিন্তু এরকম তৃতীয় কোনো ব্যক্তির আসা যাওয়া বা নড়াচড়ার সেগুলো কিন্তু জানা যায় না। এই ধরনের কোনো প্রমাণে কিন্তু সেটা মেলে না, যেই প্রমাণ ভিডিও বা প্রত্যক্ষদর্শী সেখান থেকে কিন্তু মেলে না। তদন্ত করে এই 2 ব্যক্তির বাইরে আর কোনো ব্যক্তির কিন্তু সম্পৃক্ততার কোনো প্রমাণ তারা সেখানে পান নাই, তাদের তদন্তে সেটা আসে নাই, পুলিশের তদন্তে আসে নাই, কোনো প্রত্যক্ষদর্শী সেখানে বলেন নাই যে এরকম কাউকে সেখানে দেখা গেছে। এ নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো। ওমর, আপনার কাছে ফিরবো আবারও। তদন্তের মাত্র 5 দিনেই মামলার চার্জশিট জমা। জানা যায় ঘাতক পানি দিয়ে ধুয়ে ফেলায় কোনো ডিএনএ প্রোফাইলই করা সম্ভব হয়নি। তবে কি পার পেয়ে যাবে অপরাধীরা? এখানেই শেষ নয়। প্রধান আসামি সোহেল রানা আদালত প্রাঙ্গণে আচমকা চিৎকার করে নতুন এক রহস্যময় নাম সামনে নিয়ে আসে, ডলার। কে এই ডলার? বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিতে এটা কি আসামির কোনো শেষ চাল, নাকি আড়ালে লুকিয়ে থাকা কোনো তৃতীয় ব্যক্তি? জানবো একটা বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। শিশু রামিসা হত্যাকাণ্ড যেমন বিবেক নাড়িয়ে দিয়েছে সবার,
তেমনি দ্রুত চার্জশিট ও বিচার কাজ আশাবাদীও করেছে অনেককে। দ্রুত আসামি গ্রেফতার, চার্জশিট, শুনানি এবং রায়ের ঘটনা দৃষ্টান্ত হিসেবে নিতে চায় সচেতন মহল। তদন্ত শুরুর মাত্র 5 দিনে দেয়া হয় হত্যা মামলার অভিযোগপত্র। এতে সোহেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের। আর স্বপ্নার অপরাধ, আলামত নষ্ট, মিথ্যা তথ্য এবং স্বামীকে অপরাধে সহায়তার। 1 নম্বর আসামি সোহেল রানা, সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে 9-2 এই ধারার অভিযোগ, এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, স্বপ্না খাতুন, সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারায় সেখানে সম্পৃক্ত করা হয়েছে। সে যে বলে যে আমি নির্দোষ, ঠিক আছে, তার বিরুদ্ধে সেই রকম হয়। সে যদি নির্দোষী হইতো তাহলে আমার কথা হইলো তুমি গেট খুললা না কেন? তুমি যদি গেট খুলতা, এখন মনে করেন এই রুমটাই থাকে আসামি, এই রুমটাই খোলা আছে, এই বাথরুমটাই খোলা আছে, আর বাকি 2 রুম তো তালা মারা। পালানের চান্সটা কোথায়? পালানের চান্সটা কোথায়? মেয়েটার স্কুল 11টা বাজে, তার আগে থাকতেই তার মা খোঁজাখুঁজি শুরু করছে, আমরা উপস্থিত হয়েছি, সে পালাবে কোথায়? মহিলা মানুষ 3 তলা থেকে ওই যে ড্রেন টপকায় পালানোর ক্ষমতা নাই। অভিযোগপত্রে জানানো হয়, ভিকটিমের শরীর ও কাপড় ধোয়া ও ভেজা থাকায় ডিএনএ স্যাম্পল সংগ্রহ এবং প্রোফাইল করানো সম্ভব হয়নি। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই। সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছেন। ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন, এ ধরনের মামলায় ল্যাব টেস্টের এমন ফল আসা নতুন ঘটনা নয়। ডিএনএ আমরা জীবিত এবং মৃত সকল মানুষেরই, যাদের এ ধরনের শারীরিক নির্যাতন করা হয়, মানে রেপ করা হয় নর্মাল টার্মে, আমাদের ভাষায় ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, তো তাদের প্রত্যেক সাধারণত ডিএনএ বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না। এটার অনেক কারণ আছে, মানে অনেক কারণ আছে। তো প্রাইমারি যে কারণগুলি থাকে, একটা হচ্ছে যদি পরীক্ষার পর একটু সময় অতিবাহিত হয় এবং প্রাইভেট পার্ট ওয়াশ করা হয়, কিংবা যদি আসামি কাজটা করার সময় কোনো ব্যারিয়ার ইউজ করে, কিংবা সে যদি তার যে সেমিনাল ফ্লুইড সেটা যদি শরীরের বাইরে অন্যত্র ফেলে, তাহলেও ডিএনএ পাওয়া যাবে। এটা আমি প্রাইমারি কয়েকটা কারণ বললাম, কিন্তু এরকম হাজারো কারণ আছে যে জন্য ডিএনএ পজিটিভ পাওয়া যায় না, এবং আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ পজিটিভ পাই না। কিন্তু এই কারণেই আমাদের অংশটা, মানে ডাক্তারি পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদের মেডিকেল যে রিপোর্টে অনেক কিছু নাও আসতে পারে, কিন্তু যখন আমরা ফাইনাল রিপোর্টটা করি, সামগ্রিকভাবে তার ফিজিক্যাল ফাইন্ডিংস এবং তার ইনভেস্টিগেশন ফাইন্ডিংস সব কিছু একত্রিত করে ওপিনিয়নটা দেওয়া হয়। এবং ফিজিক্যালি যদি তার টর্চারের সিমটম থাকে, তাহলে সেটা অবশ্যই এখানে গুরুত্ব পাবে। অটোরিকশার মেকানিক মোহাম্মদ সোহেল রানা ওই ফ্ল্যাটে ভাড়া নেন ঘটনার 2 মাস 20 দিন আগে। 3 তলায় সাবলেট হিসেবে ওঠেন সোহেল স্বপ্না। হ্যাঁ, আইসে মনে হয় 2 মাসের লেগে রুম ভাড়া নিছে নাকি। এর ভিতরে একদিন আমি তারে দেখছিলাম সিঁড়ি দিয়ে ওঠে, কিন্তু কারোর সাথে কথা বলি নাই আমি। সে একদিন কাজ করে তো 2 দিন কাজ করে না, সে নেশা পানি করে। যখন মালিক জানতে পারছে, তারা গ্যারেজ থেকে ছাইড়া দিছে, গ্যারেজ থেকে বাদ দিয়ে দিছে, এবং বাসা থেকেও 1 তারিখেও চলে যেতে বলছে। কারণ এই জায়গায় তো একটা প্রসেসিং আছে, প্রসেসিংয়ে 1 তারিখে বলছে তুমি বাসা ছাইড়া দিবা। হ্যাঁ, ছাইড়া দেওয়ার জন্য। কিন্তু 1 তারিখের আগে 19 তারিখ সেই ঘটনাটা ঘটায় ফেলা। সোহেল রানা এবং স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। 3 বছর আগে তারা আসেন ঢাকায়। 3-4 বছর আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো যোগাযোগই নাই। বাপ মায়ের খাওয়ার খরচও দেয় না, কোনো মানে লেনদেনই নেই এর মধ্যে। আমার মেয়ে স্বপ্না খাতুন 7 বছর সংসার করেছে কদমা। ওই পক্ষের এক ছেলে আছে, ওখান থেকে ছেড়ারা হওয়া পর আমার বাসা আসে। আমার বাসা আসার পর
সে একটা জায়গায় চাকরি করে, চাকরি করতে লেগে রানার সাথে সে পালিয়ে যায়, তার সাথে 3 বছর থেকে আমার সাথে যোগাযোগ নেই। এলাকায় মাদক সেবী এবং বিকৃত যৌনাচারের জন্য কুখ্যাত ছিলেন সোহেল রানা। বিকৃত মানসিকতা এবং মাদকাসক্তির কারণে তাকে ছেড়ে যান প্রথম স্ত্রী। অভিজ্ঞতার মতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনাও সোহেল রানার বিকৃত মানসিকতার প্রকাশ। মানে এই ধরনের নৃশংস আচরণের যদি হিস্ট্রি না থাকে বা অভ্যাস না থাকে, তাহলে তার পক্ষে প্রথমবারে এটা করা আমার মনে হয় যে একটু কঠিন। আর আসামি আমি যেহেতু দেখেছি তার আচার আচরণ সব কিছু মানে অলরেডি আমরা সবাই ডিসকাসড এবং মিডিয়াতে এসছে, আমরা সবাই জানি, তো বোঝা যাচ্ছে যে উনি আচরণগতভাবেই এরকম। মানে ওনার হয়তো বা এটা নিয়ে কোনো আত্মোপলব্ধি নাই। মানে আমরা যেটা একটা সামান্য অন্যায় করলেও আমরা হয়তো অনুশোচনায় ভুগি। অনেক সময় দেখা যায় আমরা কেউ ছোট একটা মিথ্যা কথা বললেও পরবর্তীতে অনুশোচনা হয় যে এটা খারাপ কাজ করলাম, কিন্তু ওনার মধ্যে তো সেই ধরনের কোনো অনুশোচনা দেখতে পাচ্ছি না। তাহলে বোঝাই যাচ্ছে যে তার মানসিকতা বা সাইকোলজিটাও অবশ্যই সেই লেভেলের আর কি। চার্জশিটে রামিসা হত্যার সাথে তৃতীয় কোনো ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মেলেনি বলে জানান তদন্ত কর্মকর্তা। তাই এজাহারে থাকা অজ্ঞাতনামা একজন আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তিনি। অবশ্য 1 জুন আদালত প্রাঙ্গণে ডলার নামে একজনের জড়িত থাকার কথা বলেন সোহেল। তবে আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী জানান সোহেল রানা ডলার সম্পর্কে তাদের কিছু বলেননি। না, আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নাই। আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তাই এটা বলছে। ডলার পল্লবীতে রামিসাদের বাসার কাছেই থাকেন। ক্রাইম সিনকে তিনি জানান অটোরিকশার কাজের জন্য ঘটনার দিন আগের রাতে এবং ঘটনার দিন সকালে সোহেল রানাকে কল দেন তিনি। ওর দিয়ে 3-4 বার কাজ করাইছি আমি তো, হ্যাঁ, এবং লাস্ট ওই গাড়ির কাজের জন্য 1170 টাকার আমি ওই পার্টস কিনে আনছি। ওরা বলার পর বলছে 2 গাড়ির পরে কাজ করবে। তো ওই দিন কিন্তু আমি ওরা ধমক দিচ্ছি যে মানে 2 গাড়ির পরে আমার গাড়ি বের হবে। এই মনোক্ষুণ্ণ থেকেও বলতে পারে, আমার একটা ধারণা যে হয়তো এই মনোক্ষুণ্ণ থেকে। দ্বিতীয়, যেদিন এই কাজ হয় আমি কিন্তু কাজ করানোর জন্য ফোনও দিছি, আমার ফোন ধরে নাই। আসলে যে কী কর্ম করতেছে ও জানে। হ্যাঁ, সকালে কিন্তু আমি ওরা ফোন দিছি, রাতে গাড়ি দেরিতে আসছে ওদিনে ওরা ফোন দিছি রাতে যে গ্যারেজ খোলা রাখবো, আর সকালেও ফোন দিছি কাজ করাবো, ভাই আমার ফোন ধরে নাই। লাস্ট কল আমার আসছে ওই হিসাবে। হ্যাঁ, তো এটা নিয়ে আমাকে খোঁজা হয়েছে। সময় আমি বলছি যে ভাই আমি কাজ করাই, এই যে জিনিসটা চলে যাবে, রায় হবে, কার্যকর হবে, চলে যাবে, আমার লাইফ কী হবে বলেন? আমি একজন জবলেস মানুষ, আমাকে এখন এই ধরনের বাজে এত নির্কষ্ট কাজ যার সাথে নাম ওঠে তাকে কেউ একটা জব অফার করবে বা দিবে? তো এগুলো আমি যারা আমার নাম দিছে আমি তাদের মানহানি মামলা করব। যদি আমি এটাও বলতে চাই ন্যাশনাল টিভিতে, যদি এরকম কোনো লয়ার থাকে, আমার টাকা নাই, বিলিভ, মানে আমি খুব বাজে অবস্থা দিয়ে যাচ্ছি। তো যদি এরকম কোনো লয়ার থাকে তো আমাকে আমার পক্ষে এসে কাজ করুক। আমি যারা এগুলো আমার নামে রটাইছে, ও যে আপনার আইনজীবীরা বলছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অন্য কোনো ব্যক্তির জড়িত থাকার কথা না বললেও বিচারকে দীর্ঘায়িত এবং ভিন্ন খাতে নিতে সোহেল কৌশলে এই তথ্য সামনে এনেছেন। এই বিষয়গুলো হলো পুলিশ রিপোর্টে আমরা যখন পাইনি, তাহলে আমাদের প্রসিকিউশনের পক্ষে এই বিষয়ে বলার কিছু নাই। আর ডিফেন্স থেকে যদি কোনো কিছু বলে সেগুলো হলো ম্যাটার অফ এভিডেন্স। যে বিষয়গুলো ম্যাটার অফ এভিডেন্স, সেই বিষয়গুলো এভিডেন্স দ্বারা নির্ণীত হতে হবে। 2 জুন সোমবার মামলায় 16 জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের অনেকেরই সাক্ষ্য দেওয়ার সময় ভীতিকর অভিজ্ঞতা হয়। ও পারে না আমাদেরকে ওখানে সবাইকে মেরে ফেলবে, ওর ভিতরে এরকম একটা আতঙ্ক, একটা জি। ও যখন নিয়েও যাচ্ছে, যখন আমরা এজলাস থেকে বের হলো, যখন আমরা দাঁড়িয়ে আসছি, ও আমার দিকে এমনভাবে তাকায় আছে যে ও এখনই মেরে ফেলবে আমাদেরকে। সে এমন চাহনিতে আমার দিকে তাকায় রয়েছে, পারলে আমারে খায় ফেলাইব, এমন অবস্থায় সে রয়েছে। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী জানান আত্মপক্ষ শুনানিতে প্রথমে সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন এবং সহযোগী হিসেবে ডলার নামে একজনের ওপর দায় চাপানোর চেষ্টা করেন, তবে পরে ক্ষমা চেয়ে অপরাধ স্বীকার করে নেন।
যুক্তিতর্কে প্রসিকিউশন সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড দাবি করেন। বলেন, সাক্ষীদের জবানবন্দি ও জেরার মাধ্যমে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। আসামি পক্ষ সাজা কমানোর আবেদন জানিয়ে দাবি করে, চার্জশিট শুধু প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে তৈরি। বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। 7 জুন বেলা 11টার পর রায় ঘোষণা করেন বিচারক। মৃত্যুদণ্ড দেয়া হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী এবং সাক্ষীরা। আল্লাহ তাআলা আইন বিচারপতি সাহেব একদম ন্যায্য বিচার করেছেন, কিন্তু একজন বাবা মার বুক যে খালি হয়ে গেছে, এই ক্ষতি, এই কষ্ট, এই স্মৃতি কোনোদিন কেউ কোনো কিছুর বিনিময়ে পূরণ করবার নয়। না, আমার কোনো কষ্ট না, আমি হাসিচ্ছি। আমি স্যারেরাকে বলছি যে ওটা ভাইরাস মুক্ত হলো। রায় দেওয়া হয়েছে যাতে দুজনের ফাঁসি হয়, এটা নিয়ে যেন তালবানা না করা হয়। অন্যান্য মামলায় যেরকম এই মাস 6 মাস 1 বছর জায়গা, ঠিক আছে, এইভাবে হয়ে গেছে। যেহেতু প্রধানমন্ত্রী আসছিল এখানে, প্রধানমন্ত্রী আসার পর আমাদের একটা আশ্বাস দেওয়া গেছে, ঠিক আছে, তখন আমি আশ্বাস নিছি ঠিকই, কিন্তু অনিশ্চয়তায় ভুগতেছিলাম। এখন ওই যে যখন 1 তারিখে কোর্টে ওঠায়, তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এই মামলাটা হয়তো বা দ্রুত একটা হবে। শুধু খালি রামিসার জন্য আজকে ভাইরাল হয়েছে, এত কিছু হয়েছে, প্রধানমন্ত্রী আসছে, এই জন্যই আজকে এত দ্রুত। কিন্তু এরকম অনেক রামিসাই প্রায় ঘটছে। এবং কি যখন আমি আদালতে সাক্ষী দিতে গেছি, তখন ওখান থেকে একটা আদালতেরই একটা লোক আমাকে বলতেছে যে ভাই, আপনারা তো জাস্ট রামিসার হত্যা দেখে এত লাফালাফি করতেছেন, এটা নিয়ে এত রায় হচ্ছে। আমরা প্রায় এরকম আমাদের আদালতে প্রায় ডেইলি 4-5টা কেস এরকম রামিসার মতো আসেই। থ্যাঙ্কস ফর তারেক যে একটা গিভ এ রিজন, যে অন্তত তাকে একটা রিজন, আমাকে একটা রিজন দিল তাকে ভালোবাসার জন্য। অ্যাজ এ লিডার তাকে, উই ডোন্ট ওয়ান্ট হিম টু বি আওয়ার বস, আমরা চাই সে আমাদের লিডার হিসেবে থাকুক। সে একটা সুন্দর যে সূচনা করলো, সে প্রত্যেকটা আমাদের যে জনগণ প্রত্যেকটা বিচার যেন সে এইভাবেই করে, আমরা এক্সপেক্ট করব, কারণ যার যায় সেই বোঝে। রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় ঘটনা থেকে রায় পর্যন্ত মোট সময় লেগেছে 19 দিন। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যে শেষ হয়েছে বিচার কার্যক্রম। অভিযোগ গঠন থেকে শুরু করে তথ্য প্রমাণ, ফরেনসিক রিপোর্ট, নতুন এক ব্যক্তির নাম থেকে শুরু করে দ্রুততম সময়ে রায় ঘোষণা দেখলাম আমরা। তবে এ নিয়ে আরেকটু বিস্তারিত আলাপ করতে চাই। ওমর ফারুক রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, জানতে চাই যে এই ঘটনায় আদালত প্রাঙ্গণে হুট করে ডলার নামে চিৎকার করে যেই প্রধান আসামি সোহেল রানার চেষ্টা, এটি কি মামলাটিকে ভিন্ন খাতে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্যই ছিল? তার যেই মানসিকতা, পুরো এই ঘটনায় আমরা যেটি দেখছি যে একদম বিকৃত মানসিকতার, তার এই মানসিকতা নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা মনোবিদরা আসলে কিভাবে বিশ্লেষণ করছেন? আচ্ছা, মনোবিদের সাথে আমি সেভাবে কথা বলিনি। ফরেনসিক যে এক্সপার্ট, ময়নাতদন্তকারী চিকিৎসক, তার সাথে আমি কথা বলেছি। তিনি তো অনেক বিভৎস লাশ ময়নাতদন্ত করেছেন, ধর্ষণের অনেক ঘটনাও তিনি রিপোর্ট করেছেন, তিনি তদন্ত করেছেন। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে বিকৃত মানসিকতা না হলে এই ধরনের ধর্ষণের পরে কাউকে হত্যা করা কথা না। আর যেভাবে করা হয়েছে তার বক্তব্য অনুযায়ী কারো যদি এই ধরনের অপরাধ ঘটানোর আগের অভিজ্ঞতা না থাকে, তার পক্ষে আসলে নির্মমতা, নিষ্ঠুরতা এবং বর্বরতার এত নিচে নামা সম্ভব না। এটা হচ্ছে ওনার বক্তব্য। যেই ঘটনাটা যেভাবে ঘটেছে এবং
মানে প্রত্যেকটা সাক্ষীকে আপনার হচ্ছে আদালতের এজলাসে যারা সাক্ষী দিতে গিয়েছেন প্রত্যেকেই বলেছেন যে তার ভেতরে কোনো ধরনের অনুশোচনা অনুতাপ তারা দেখেননি, বরং দেখেছেন উল্টো। প্রত্যেকেই বলেছেন যে তার সাথে যখন চোখাচোখি হয়েছে সোহেল রানার সাথে প্রত্যেকেই ভয়ে কুঁকড়ে উঠেছেন। তাদের মনে হয়েছে যে তার দিকে আজরাইল তাকিয়ে আছে, অর্থাৎ তাকেও সে পারলে সেখানেই মেরে ফেলে। মানে তার মানসিকতা এবং তার আচার আচরণ কোন পর্যায়ে ছিল সেটা কিন্তু এইটা টের পাওয়া যায়। অর্থাৎ তার আসলে মানসিকতা বলতে কিছু নেই, তার মধ্যে পুরোটাই পাশবিকতা বলা চলে। এই সময় পর্যন্ত এসেও তার মধ্যে কোনো তার পেছনে মাদক একটা বড় কারণ বলে মানে যারা ময়নাতদন্ত করেছেন তারাও বলছেন, এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ যারা আছেন সবাই বলছেন যে তার ভেতরে আসলে মাদকের একটা বড় প্রভাব রয়েছে। সুস্থ মস্তিষ্কে এইসব করা না, মাদক একটা বড় প্রভাব রয়েছে। আমরা তার এলাকায় খোঁজ খবর নিয়েছি এবং সে সবশেষ এই এলাকাতে এই পল্লবীতে যেই আগের বাসায় থাকতো সেখানকার প্রত্যক্ষদর্শী বা যারা তাকে দেখেছে আগে তারাও বলেছেন যে ইয়াবার মতো মাদক তাকে নিয়মিতই সেবন করতে দেখা গেছে, এবং সেটার প্রভাবেই আসলে সে এই কাজ, তার একটা মানসিক বিকৃতি আমরা চরমভাবে দেখতে পারলাম। এবং এই কারণেই হয়তো একদম শেষ সময় পর্যন্ত শক্ত থেকে এসে চেষ্টা করছে যে এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায় কিনা, কিংবা মানুষের মনে সন্দেহের আনা যায় কিনা। সে হয়তো টের পেয়েছে যে তার আসলে দিন ঘনিয়ে আসছে, এবং সে কারণেই সে আসলে এই বিচারটা যেন খুবই লম্বা হয়ে যায়। অর্থাৎ আমার সাথে আরও একজন, সে জানে যে এরকম কোনো কেউ নাই, তাহলে এরকম কাল্পনিক একটা চরিত্রের পেছনে যখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ছুটবে তাহলে তার বছরের পর বছর লেগে যাবে, এবং সে সেখান দিয়ে কোনো ফলাফল পাওয়া যাবে না, বা সে একটা আরও বেশি দিন বাঁচতে পারবে, সে বেঁচে যাওয়ার একটা সুযোগ খুঁজছিল। সেই কারণেই সেই কাজটা করেছে বলে মানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন, তারপরে হচ্ছে ইভেন রাষ্ট্রপক্ষে তার পক্ষে যেই রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী তিনি বলেছেন যে তাকেও কেউ এটা আসলে সোহেল রানা বলে নাই যে এরকম একজন আছে। মানে কে কাকে কিভাবে এটা বুদ্ধি দিল, নাকি সে নিজেই একটা চাতুর্যের আশ্রয় নিল, সেটা একটা আসলে প্রশ্ন। হুট করে অনেক ক্যামেরার সামনে আসলে সেই এরকম একটা মানে হুট করে করেছে এটা মনে হয় না, মানে মনে হয়েছে যে খুবই ঠান্ডা মাথায় সে এগুলো বলেছে, মানে হুট করে একটা বলল এরকম না, মানে আপনি টাইমিংটা বোঝেন। একেবারে এত দ্রুত সময়ে যে বিচার প্রক্রিয়া শেষ হলো এটি আসলে জনতুষ্টির কথা অনেকে বলছেন। বিচার প্রক্রিয়াটি আসলে কিভাবে সম্পন্ন করা সম্ভব হলো? মানে খুবই দ্রুত। আপনি দেখেন যে মানে সকল বাহিনী সবাই আন্তরিকভাবে আসলে চেয়েছে, এবং আমরা যতটুকু জেনেছি যে বিচারক এর ভেতরে এখানে ঈদের ছুটি ছিল, আমরা যতটুকু জেনেছি যে এই ছুটির ভেতরেও বিচারক কাজ করেছেন। অর্থাৎ মানে ছুটি ছাটা এগুলো কোনো আসলে বিষয় ছিল না। মানে নর্মাল প্রক্রিয়ায় যেগুলো হয় যে একটা ছুটি থাকে, একটা দীর্ঘ সময় থাকে, একজন সাক্ষী নেওয়ার পরে তারপরে আবার একটা সাক্ষীর জন্য আবার সময় যায়। মানে নর্মালি যেটা হয় যে এরকম মানে 14-15-16 জনের সাক্ষী নিতে 3-4 বছরও অনেক সময় চলে যায়। কিন্তু যেহেতু একদমই সাথে সাথেই ধরা হয়েছে, আলামত সাথে সাথেই জব্দ করা হয়েছে, সকল কিছুই আসলে একদমই সামনে, এবং এটা অজ্ঞাত কোনো বিষয় না, এই কারণে আসলে আলামত তথ্য প্রমাণ এগুলো জোগাড় করা কিন্তু খুব বেশি বেগ পেতে হয় নাই, এবং আন্তরিকতার একটা বিষয় ছিল। আমি তো ওই এলাকায় গিয়েছি, ওই এলাকার লোকজন তো বলছিল যে সব তো দেখলাম, সব তো জানি, এখনই কোনো প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় না। কিন্তু সভ্য সমাজে তো সেটা আসলে সম্ভব না। এরকম দাবি আমরা সামাজিক মাধ্যমে দেখেছি করেছি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এরকম আসলে একটা আইনের ভেতর দিয়ে প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, আইনের ভেতর দিয়ে না গেলে যেটা হয় এইটা হয়তো একটা সত্য ঘটনা, কিন্তু এরকম একটা হুজুক তুলে কিন্তু একটা নিরপরাধ লোককেও কিন্তু পরবর্তীতে একটা ঝুলিয়ে দেওয়া হতে পারে, ফাঁসানোর হতে পারে। এই জন্য আইনি প্রক্রিয়া সবসময় মেনে চলতেই হয়, এবং আইনি প্রক্রিয়া মেনে চলেই এই পর্যন্ত করা হয়েছে বলে সেটা প্রসিকিউশন বলছে, রাষ্ট্রপক্ষ বলছে, ইভেন আপনার হচ্ছে আসামি পক্ষের পক্ষ থেকেও কিন্তু এটা কেউ বলা হয় না যে এখানে আসলে আইনের কোনো জায়গা সেখানে আসলে ব্যত্যয় করা হয়েছে। তারপরেও তো সেটা উচ্চ আদালতে যাবে, সেখানেও নিশ্চয়ই আবার সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ হবে। তো কোনো ফাঁক থাকলে, কোনো ব্যত্যয় থাকলে নিশ্চয়ই সেখানে সেটা দেখা হবে। তবে সবারই প্রত্যাশা হচ্ছে যে দ্রুততম সময়ের ভেতরে যেন এটা নিষ্পত্তি হয়, যে কোনো ঘটনাই যেন দ্রুততম সময়ের ভেতরে হয়। সেটা আসলে দুইটা লাভ, একটা হচ্ছে যে
আসামি যেমনিভাবে দ্রুত ন্যায় বিচারের মুখোমুখি হয়, নিরপরাধ কেউ যদি ধরেন নিরপরাধ কেউ একজন অ্যারেস্ট হলো, বিচারের সময় লাগলো 10 বছর বা 5 বছর, তাহলে 10 বছর বা 5 বছর পরে গিয়ে তিনি জানতে পারছেন যে তিনি আসলে নিরপরাধ। এই সময়টা আসলে সে একটা সাজা ভোগ করলো, মানসিকভাবে তার একটা হয়। মানে ন্যায় বিচার হলে যিনি অভিযুক্ত তার যেমনিভাবে সুবিধা, যিনি বিচার প্রার্থী তার মানে অল্প সময় হলে তার জন্য সুবিধা। দ্রুততম সময়ে বিচার হলে আসলে ন্যায় বিচারটা নিশ্চিত হওয়া সব পক্ষের জন্যই এটা একটা সুবিধাজনক একটা বিষয়, এবং সর্বোপরি সমাজে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসে, সম্ভাবনা তৈরি হয়। ওমর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনার বিস্তারিত আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। ছোট্ট রামিসা আর কোনোদিন তার চেনা স্কুলের করিডোরে ফিরবে না বাবার কোলে। কিন্তু এই 19 দিনের ঐতিহাসিক রায় বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন সচেতন মহলের একটাই প্রত্যাশা, এই রায় যেন উচ্চ আদালতেও বহাল থাকে এবং সাজা কার্যকর হয়, যাতে আর কোনো নিষ্পাপ শিশুকে এভাবে অকালে ঝরে যেতে না হয়। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম এক সন্ত্রাসীর নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া। কথা না শুনলেই হুমকি, হামলা, খুন। হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ আর আধিপত্য ধরে রাখতেই চলে এসব। সবশেষ 20 এপ্রিল দিনে দুপুরে জখম করা হয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে। আর এসবের পেছনে সন্ত্রাসী রুবেল আজিজ, যার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।